করলাম। কিন্তু মূল কথা কিন্তু অন্য। মূল কথাটা হলো এই সেনাবাহিনীকে জিওপারালাইজ করার জন্য, এই সেনাবাহিনীকে ধ্বংস করার জন্য সকল প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে এবং সেটা পুরো সেনাবাহিনী, আপনি এই ঘটনার মধ্যে দিয়ে পুরো সেনাবাহিনীতে কিন্তু এটা কালকেও আমি বলেছি যে এমন একটা ঘটনা যে ঘটনাতে পুরো সেনাবাহিনী স্তম্ভিত। আমি একদম আপনার একদম একদম আপনি জেনে শুনে আপনি বলছেন পুরো সেনাবাহিনী স্তম্ভিত। এটা সেনাবাহিনী একটা সৈনিক স্তম্ভিত, একজন জেনারেল স্তম্ভিত। যদি আপনি সায় দেন, সেটা হচ্ছে যে বাংলাদেশের গতকালকে আমরা আলোচনা করেছিলাম বাংলাদেশ সেনাবাহিনীতে এক ধরনের অস্থিরতা বা এক ধরনের ক্ষোভ কাজ করছে, নানাভাবে এগুলা প্রকাশিত হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যদিও গণমাধ্যমে খুব একটা খবর টবর আসে না, কিন্তু সবই প্রকাশিত হয়। বিশেষ করে ওই যে 26 জন সেনা কর্মরত এবং রিটায়ার্ড এসব কর্মকর্তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি। আজকে আমি একটা তথ্য দিয়ে আপনাকে সাহায্য করতে চাই। একজন সাবেক সামরিক কর্মকর্তা, ওনাকে আমরা টকশোতে এনেছিলাম, উনি বলছেন কোনো এখতিয়ার নাই কোনো বাইরের আদালত বিচার করবে, যত অপরাধ করবে। তিনি বলছেন এরা সবাই অপরাধী, আমি বলছি সবাই ধরে নিচ্ছে অপরাধী, কিন্তু এদের অপরাধীর বিচার হতে হবে সামরিক আদালতে। সামরিক আদালত আছে, তাদের এখান থেকে অন্য আদালতে নিয়ে বিচার করার কোনো সুযোগ নেই এবং ওই ওয়ারেন্ট জারিরও কোনো এখতিয়ার নাই। এই ওয়ারেন্ট জারি করতে হলে সামরিক বাহিনীর যিনি প্রধান, মানে নট সেনাপ্রধান, যিনি 3 বাহিনীর প্রধান, তার মাধ্যমে যেতে হবে। তিনি যদি বলেন যে হ্যাঁ এই আদালতে এই বিচারক, এটা ওনার ব্যাখ্যা আমি আপনাকে বললাম। তো এইসব নিয়ে নানা একটা অস্থিরতা বিরাজ করছে। এখন মানুষ আসলে উদ্বেগ চারিদিকে, মানুষ আসলে তথ্য জানতে চায়। আমি যতটুকু জানি সেটা হলো যে যেহেতু আপনি বললেন সামরিক আদালত, আমি এটুকু বলতে পারি সামরিক আদালতের যদি তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে সেটা সামরিক আদালত গঠন করে সামরিক বাহিনী তার বিচার, এটা হলো আরেকটা হলো আইনত একটা ব্যাপার আছে, আইনের স্বাভাবিক আইনের একটা ব্যাপার আছে। প্রত্যেকটা কি বলে আমাদের যে বাহিনীগুলো আছে, প্রত্যেকটা বাহিনীর একটা কোড অফ কন্ডাক্ট আছে। সেই কোড অফ কন্ডাক্টের সামান্য এদিক সেদিক হইলে এই সেনা আইনে তাদের বিচার হয়, যাই তারা লঙ্ঘন করে। এখন কথা হচ্ছে যে সে কি করেছে, সে কি তার বউ পিটাইছে? তার বউ পিটিয়েছে যে বউ পিটানোর জন্য মামলা হয়েছে, বউ যা থানায় অভিযোগ করছে? তাও তো না। ধরেন সেটা হলেও বউদের নিয়ম আছে, বউরা কিন্তু যেতে হবে কিন্তু তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে নালিশ করতে হবে, নালিশ করার পর তার এই সামারি ট্রায়াল হয়, তার বিচার হবে। আর যদি এটা এখানে সম্পূর্ণ না হয় তাহলে সিভিল কোর্টও যেতে পারবে। সেটা এটা তো বউ পিটায় নাই সে, বা কাউকে মানে ইয়েতে সে এগুলো করে না, এটা তো একেবারে কিন্তু ঘটনাটা হলো সে রাষ্ট্রের দায়িত্ব পালন করেছে। এখন রাষ্ট্রের দায়িত্ব পালন করার সময় তাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব সে পালন করেছে। এটার জন্য তো তার ইমিউনিটি আছে। তার সরকারি চাকরিবিধিতে সে যখন রাষ্ট্রের এখানে থাকে, তার যে কোড অফ কন্ডাক্ট পালন করার কথা সেটা যদি সে করে থাকে এবং সেটার বাইরে যে না যেয়ে থাকে, তাহলে তো সে তো তার জন্য একটা ইমিউনিটি আছে যে কাজগুলো করার জন্য। ওকে, এখন বলতে পারেন গুম খুন এটা কি ঠিক? অবশ্যই গুম খুন অবশ্যই অপরাধের কাজ, গুম খুন অবশ্যই অপরাধের কাজ, কিন্তু কখন কেন গুম করা হয়েছে, খুন কেন হয়েছে? এখন ধরেন আমেরিকা আপনি দেখবেন যে রাস্তার মধ্যে ফটাফট গুলি করে কিন্তু পুলিশ অফিসার ইয়েকে মেরে ফেলতেছে। সেটার জন্য কিন্তু সে যথাযথ নিয়ম মাইনে কিন্তু সে এই ফটাফট গুলি করবে, মানে যখন সে মনে করবে, সে যখন মনে করছে যে ও আরেকজন সিভিলিয়ানের জন্য থ্রেট হয়ে গেছে, সে গুলি করে দেবে। তো এর জন্য কি তার বিচার হবে? না। তার জন্য কিসের জন্য বিচার হতে পারে? সেটা হলো সে ইন্টেনশনালি তাকে গুলি করে মারছে। এখন এই যে গুম এবং খুন, রাষ্ট্রীয় কোনো দায়িত্ব পালন করার সময় এগুলি হয়েছে কিনা, যদি রাষ্ট্রীয় দায়িত্ব, সেনাবাহিনী অভিযানে যায়, আপনি সেনাবাহিনী কত অভিযানে সে 111 সময় গেছে না, সেখানে অনেক মানুষ মারা পড়ছে না, সেটার বিচার হয়েছে? সেটা কি সম্ভব? কারণ সে দায়িত্ব পালন করার সময় গিয়ে এই কাজটা হয়েছে। এখন ডিজিএফআই তে একজন, আমি কোন অপরাধীর পক্ষে যুক্তি দিচ্ছেন, ডিজিএফআই তে একজন দায়িত্ব পালন করছে, সেই দায়িত্ব পালনের অংশ কি, তাকে জয়েন্ট ইন্টারোগেশন সেলে তাকে জিজ্ঞাসাবাদ করার অধিকার তারে দেওয়া হয়েছে। এখন জয়েন্ট ইন্টারোগেশন সেলে সে এনে 5 দিন রাখছে, সে যথাযথ কর্তৃপক্ষের পরামর্শে বা কিছু একটাতে আইনি পদক্ষেপ নিয়ে সেটা করছে।
সে বেআইনি কোনো কিছু যদি করে থাকে তাহলে তো পুরো প্রতিষ্ঠানই বেআইনি কাজের সাথে জড়িত হবে। সেক্ষেত্রে একজন ব্যক্তি কেন, পুরো প্রতিষ্ঠান ডিজিএফআই কে আপনি কনভিক্ট করতে হবে। কেন? কারণ ডিজিএফআই উনি ডিজি থাকা অবস্থায় ডিজিএফআই এই কাজগুলো করছে, সেগুলোর জন্য তাহলে বুঝেই নেন যে এখানে রাষ্ট্রীয় মদত আছে বা রাষ্ট্র এটাকে কোনো না কোনো ভাবে অনুমোদন দেয়। যেমনটি আপনি যে আমেরিকার, আমি একটা কথা বললাম, পুলিশ অফিসার চাইলেই আপনি কিছু করতে পারবেন না, যদি সে ফাটাস করে গুলি করে মারে ফেলে। কারণ সে যদি মনে করে, সে প্রমাণ করতে পারে যে সে অন্য একজন সিভিলিয়ানের জন্য থ্রেট হয়েছে বা পুলিশের জন্য থ্রেট হয়েছে, সে মেরে ফেলতে পারে। এটা আমাদের দেশেও একই আইন। তেমনি আপনি আপনি যে ইয়া থেকে জঙ্গি সন্দেহে আমেরিকা থেকে যখন উঠানের কাউকে পরোয়ানা দেখায়, আমেরিকা তো মোটেও পরোয়ানা দেয়। তো কিভাবে আপনি, আমি জানি না যে এই আলোচনাটা এত বেশি জটিল, এবং আমার কাছে মনে হচ্ছে যে সেনাবাহিনীকে এইখানে উদ্দেশ্যটা ডিফারেন্ট। উদ্দেশ্যটা হলো সেনাবাহিনীর যে স্ট্রাকচার, কমান্ড স্ট্রাকচার আছে, এখানে একটা প্রথমত হলো নিজেদের মধ্যে একটা মানে অবিশ্বাস তৈরি করা, যে ওয়াকারুজ্জামান মনে করতেছে যে আমার যে সিজিএস আছে সে গুম করতেছে, সিজিএস মনে করতেছে যে আমার যে ব্রিগেডিয়ার আছে সে গুম করতেছে, সে খুন করতেছে বা করেছে। তৈরি করে একটা সুশৃঙ্খল বাহিনীকে বিশৃঙ্খল করা এক নম্বর টার্গেট হতে পারে। আমার কাছে মনে হয় যে এই বাহিনীটা একমাত্র সুশৃঙ্খল আছে বাংলাদেশের মধ্যে, এখন এটাকে ডিস্ট্রয় কর। নাহলে আপনি আমি এতক্ষণ ধরেন তারা হত্যা করছে না খুন করেছে কিনা এটা নিয়ে আপনাকে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু মূল কথা কিন্তু অন্য। মূল কথাটা হলো এই সেনাবাহিনীকে জিওপ্যারালাইজ করার জন্য, এই সেনাবাহিনীকে ধ্বংস করার জন্য সকল প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে, এবং সেটা পুরো সেনাবাহিনী, আপনি এই ঘটনার মধ্যে দিয়ে পুরো সেনাবাহিনীতে কিন্তু, এটা কালকেও আমি বলেছি যে এমন একটা ঘটনা যে ঘটনাতে পুরো সেনাবাহিনী স্তম্ভিত। আমি একদম আপনি জেনে শুনে আপনি বলছি পুরো সেনাবাহিনী স্তম্ভিত। এটা সেনাবাহিনী একটা সৈনিক স্তম্ভিত, একজন জেনারেল স্তম্ভিত। আমেরিকাতে জঙ্গি সন্দেহ হলে আপনি গুলি করে মেরে ফেলে সরাসরি, এটার জন্য জবাবদিহি করতে হয়। ঠিক আছে? গুয়ান্তানামো বেতে যে বিনা বিচারে এবং বিনা অভিযোগে, বিনা বিচারেও না, জাস্ট লিস্ট করছে উনি জঙ্গি। এই যে যেমন এই যে ভারতে কাবুলের পররাষ্ট্রমন্ত্রী আসছে, এনার নামে তো জাতিসংঘে জঙ্গি হিসেবে লিস্ট আছে। এখন তাকে মারার জন্য আমেরিকার কোনো আইন নেই, মানে কোনো আইনে তাকে রক্ষা করা যাবে না, কারণ আমেরিকা যদি মনে করে তার আইন করা আছে জঙ্গি, আমি মাইরে ফেলবো। তারা গুয়ান্তানামো বেতে নিয়ে আটকে রাখছে। গুয়ান্তানামো বে যদি আপনি বলতে পারেন যে গুয়ান্তানামো বে নিয়ে আপনি অনেক আর্টিকেল লিখতেছেন, আমি অনেক সাংবাদিক দেখতেছি তারা এখন গুম খুন নিয়ে রাখছে, তারা গুয়ান্তানামো বে নিয়ে কিন্তু কোনো কথা হয় না। তারা মানে আবু গারিব নিয়ে কোনো কথা বলে না। এই আবু গারিব নিয়ে যে সমালোচনা করে আমেরিকান মানে সোশ্যাল ওয়ার্কাররাই, আমেরিকান মানবাধিকার কর্মীরাই সমালোচনা করতেছে। বাংলাদেশের কোনো মানবাধিকার কর্মী কারো কিছু এটার মাথা ব্যথা হয়? হ্যাঁ, আপনি বলতে পারিস তারা বাংলাদেশের ব্যাপারে তাদের মাথা ব্যথা আছে। সো বাংলাদেশের ব্যাপারে মাথা ব্যথা থাকলে প্রথম দায়িত্বটা হওয়া উচিত ছিল যে আমরা ডিজিএফআই কে অভিযুক্ত করবো এবং এটা রিস্ট্রাকচার করবো। আমার জ্ঞানে এটা মনে হয় আমরা ডিজিএফআই অতীতে এই কাজ করেছে, দেখতে হবে সে যে লোকগুলি এই কাজ করেছে তারা কি এখতিয়ারের ভিতরে করেছে না এখতিয়ারের বাইরে করেছে। যদি এখতিয়ারের ভেতরে করে থাকে আপনি সেটা অপরাধ, অবশ্যই একজন মানুষকে খুন করে ফেলানো অবশ্যই অপরাধ, তাই না? একজনকে বিনা আপনি 5 দিন আটক করে রাখবেন, এটা অবশ্যই অপরাধ, ঠিক আছে? কিন্তু কত ঠিক আপনার আমাদের কারাগারগুলোতে এখন গত এক বছরে কতজন বিনা বিচারে আটক আছে? সবাই 4 লাখের মতো মানুষ বিনা বিচারে। তো এটারে গুম করবেন না? এটাও তো গুম না। এর মধ্যে কতজন মারা যাচ্ছে কারাগারে, রাষ্ট্রীয় কারাগারে গুম করছেন, কিন্তু আমাদের দেশের বৈধ আইনের বৈধতার মধ্যে দিয়ে আছে জয়েন্ট ইন্টারোগেশন সেল আছে, আমাদের আইনের মধ্যে দিয়ে আছে, ডিবি অফিসে আছে, সকল জয়েন্ট ইন্টারোগেশন, সকল থানায় জয়েন্ট ইন্টারোগেশন সেল বানানো সম্ভব, তাৎক্ষণিক ঘোষণা দিয়ে সব পার্টি মিলে তাকে করতে পারে। সকল থানায় গারদ আছে, আইনি ভাবেই আছে, যেটা যে গারদের কথা কিন্তু ইউনূস সাহেব বলছেন বাংলাদেশের প্রত্যেক উপজেলায় একটা করে গুম। উনি কিন্তু তখন কিন্তু ঠিক বলছিলেন, ব্রেইন অচল হয়ে গেছে। তিনি কিন্তু প্রথম বলছেন হ্যাঁ এটা আসে তো, আমাদের এটা গারদ তো আমাদের সব জায়গায় আছে, সেনাবাহিনীর প্রত্যেক ব্যাটালিয়নে একটা করে আছে। তো আপনি প্রচলিত আইনের মধ্যে যদি আপনার মনে হয় যে আমার র্যাব এই কাজ, যেমন ধরেন
আমেরিকা র্যাবকে কেন নিষিদ্ধ করছে? আমেরিকা র্যাবকে তখনই নিষিদ্ধ করছে যে তাকে যে ট্রেনিং দেওয়া হয়েছিল, র্যাবকে যে ট্রেনিং দেওয়া ছিল, ট্রেনিং এর অতিরিক্ত তারা করেছে বলে তারা মনে করছে। আপনি কেন মনে করছেন না? আপনি কেন র্যাবকে রিস্ট্রাকচার করবেন না? তো র্যাবকে রিস্ট্রাকচার করে, র্যাবের মধ্যে সেই ট্রেনিং গুলো আপনাকে ইয়ে করতে হবে, কিন্তু তার মানে এই না যে সব র্যাব না আপনি বিচার করবে, কারণ সে তো আপনার এখতিয়ারভুক্ত এলাকাতে সে কাজ করেছে, কোনো না কোনো সরকারের অধীনে কাজ করেছে। যদি সরকারের বিচার করেন, কিন্তু একে পার্সন হিসেবে কেন বিচার করবেন? প্রতিষ্ঠান হিসেবে বিচার করতে পারেন, যে র্যাব বিচার করবো, আমরা ডিজিএফআই বিচার করবো, আমরা ডিবি বিচার করবো, সবই একটু করেন না। কিন্তু আপনি ব্যক্তিকে দেন, ব্যক্তি তো রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেছে, সে তার পার্সোনাল ইন্টারেস্টে কাউকে খুন করেছে কিনা যদি এমন হয়ে থাকে সেটা আপনি বের করেন। কিন্তু এখন পর্যন্ত কিন্তু একটাও কেউ এখন পর্যন্ত সাক্ষ্যে দেখলাম না, কোনো সাক্ষ্য মানে কি কোনো অভিযোগে দেখলাম না যে উনি ব্যক্তিগতভাবে এই কাজটা করছে। ও বারবার বলতেছেন ডিজিএফআই থেকে কাজটা করছে, তো ডিজিএফআই এর কাজটা তো অভিযুক্ত ডিজিএফআই তার রুলস অনুসারে কাজ করেছে এবং ডিজিএফআই আন্ডারে সকল নিয়ম বিধি মেনে সেই কাজগুলি করেছে। সে নিয়ম বিধি আপনার চেঞ্জ করতে হবে যাতে ভবিষ্যৎ ডিজিএফআই সদস্যরা এই গুম না করতে পারে, এই খুন না করতে পারে, এরকম টর্চার সেল না করতে পারে, এরকম এগুলো আপনাকে প্রকাশ্যে আসতে হবে যে আপনি কি করুন। আপনি কি বলতে পারেন যে আপনি এখন ডিবির জয়েন্ট ডিরেকশন সেল আছে না? আগেরটা দোষী হলো এখনকারটা সবগুলোই আছে। আগেরটা দোষী হলো এখনকারটা নির্দোষ এসবিতে আছে না? আপনি থানাতে গারদ ছাড়া কোনো থানা আছে যে থানাতে আপনি যখন সকালবেলা একজনটা ধরলেন পর 24 ঘন্টা পর হাজির করবেন, কোথায় রাখবেন? আপনি বাড়িতে নিয়ে রাখবেন, বাড়িতে আদর আপ্যায়ন করে খাওয়াবেন পুরা 24 ঘন্টা, তারপর নিয়ে আদালতে পৌঁছাবেন? এই ব্যবস্থা কি রাষ্ট্র করেছে? রাষ্ট্র যদি করে যে একটা মেহমানখানা থাকবে, সে ধরেন আপনি গারদটাকে মেহমানখানা বানাবেন, যে এটা মেহমানখানা, যে আমরা আমাদের আসামিকে ধরে নিয়ে আসবো, আইনে মেহমানখানায় রাখবো, এখানে ওই এলাকায় প্রাপ্ত সবচেয়ে ভালো সুস্বাদু খাবার দেব, সবচেয়ে ভালো নার্সিং এর ব্যবস্থা করবো, সবচেয়ে ভালো ডাক্তারটা আনবো, কোনো আপত্তি নেই, তো করেন না, কেউ করতে না করছে না। কিন্তু আপনি সেটা না করে আপনি কিন্তু ঢালাও ভাবে সকল কর্মকর্তাদের যারা রাষ্ট্রের অধীনে কাজ করেছে তাদেরকে অভিযুক্ত করেছে এবং সর্বোচ্চ পদে যারা কাজ করছে। আপনি সর্বোচ্চ সর্বনিম্ন বলে কথা নেই, তো কথাটা হলো যে সে রাষ্ট্রের দায়িত্ব পালনকারী একটা কাজ করেছে। তা আপনি প্রথম বিচার করতে হবে যারা এই পলিসিটা করেছিল, যে পলিসিটার মধ্যে এটা হয়েছে, যে পলিসির বাইরে তো ডিজিএফআই কারো ক্ষমতা নেই কিছু করে, পলিসির মধ্যেই করেছে। কে পলিসিটা করছে সেটা শুনে আপনি ধরবেন, ধরে আপনি চেঞ্জ করবেন। পলিসি করার জন্য আপনি কাউকে দায়ী করে যদি পারেন যে সে এককভাবে কোনো পলিসি বা কোনো সরকার করছে এই পলিসিটা প্রণয়ন করছে, তাহলে ভাই র্যাব ব্র্যাট এগুলো তো সময় শুরু হয়েছে, তা এখন কি আপনি বিএনপিতে ধরতেছেন? আর আমি ওয়াকারুজ্জামান নিয়ে কথা, কিন্তু একটা কথা দেখেন, ওয়াকারুজ্জামান নিজেকে তো কোথায় নামাইছে জানেন? ওয়াকারুজ্জামান নিজেকে এখন নামাইছে হইলো ওই যে সমন্বয়ক, যে হুঙ্কার দেওয়া সমন্বয়ক গুলি আছে না, এই পর্যায়ে নামিয়ে। সেটা অনেক আগে আমি আপনার যে উনি ওদের সাথে গায়ে হাত দিয়ে কথা বলে উনি কিন্তু নিজের সম্মান নষ্ট করে ফেললেন, নিজেকে নিচে নামালেন, এবং সেটা যে নামাইছে এটা হলো তার প্রমাণ। একটা প্রমাণ দেয় আপনাকে, একটা একদম স্পেসিফিক প্রমাণ দেয়। সে তার সেনাবাহিনী যেখানে এই অভ্যুত্থানের সময় একটা সবাই স্বীকার করে নেয় সেনাবাহিনী একটা বেসিক পালন করছে, যে গুলি করার সিদ্ধান্ত না নিয়ে এবং সরকারকে উৎখাত করার পেছনে সেনাবাহিনী ভূমিকা রেখেছে, বলছে না? বলে এবং সেখানে প্রথম প্রধান ছিল সেই সময় এই যে সবাইকে একসাথে আলোচনায় বসানোর জন্য কে প্রধান শক্তি ছিল? প্রধান শক্তি ছিল কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী, নট নৌবাহিনী, নট বিমান বাহিনী। যদি ওভারঅল ধরেন সশস্ত্র বাহিনী, কিন্তু সেনাবাহিনী ছিল এটা একমাত্র সেন্ট্রাল, এটা বলে না যে যাকে সেন্টার করে সবকিছু হয়েছে, মূল সেন্টার। সেখানে ওয়াকারুজ্জামান ছিলেন মূল ব্যক্তি, যিনি তখন ডিসিশন নিতে পারতেন যে যা কি করা হবে, কি হবে না। সে ওয়াকারুজ্জামান এখন পর্যায়ে নিচ্ছেন নিজেকে, যে এখন ওনার কোনো পরামর্শ পর্যায়ে এখন প্রধান উপদেষ্টার কার্যালয় না, প্রধান উপদেষ্টার কার্যালয় না, ডিফেন্স মিনিস্ট্রিও ওনার কথা শুনে না, এমনকি ওনার বিভিন্ন প্রস্তাব আটকে রেখে দিয়েছে। তার মধ্যে একটা উদাহরণ আমি দিয়ে দেব, অনেক প্রস্তাব আটকানো আছে, তার মধ্যে একটা প্রস্তাব কিন্তু খুবই এই 5ই আগস্টের সাথে সম্পর্কিত।
কি কারণে আমি বলছি যে এটার সাথে এখন আপনি অনেক রিটায়ার্ড অফিসার দেখবেন যে তারা বঞ্চিত হয়েছে, তাদেরকে চাকরিচ্যুত করেছে, তাদেরকে এই করেছে, আপনি রাওয়া ক্লাবে অনেক দেখছেন না যে আমাদের চাকরি ফেরত দিতে হবে, আমাদের সুবিধা দিতে হবে, বহুত বক্তৃতা দেখছেন না, বহুত বক্তৃতা, যে যে যারা বঞ্চিত মনে করছে। এরকম যে ফাইলগুলো একজন 3 স্টার জেনারেলের মাধ্যমে একটা কমিটি করা হয়েছিল, যে কমিটির মাধ্যমে সকল আবেদন বিবেচনা করে কিন্তু ইয়াতে পাঠানো, ডিফেন্স মিনিস্ট্রির মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে পাঠানো। ডিফেন্স মিনিস্ট্রি থেকে এটা এখন পর্যন্ত প্রধান উপদেষ্টার কার্যালয় পর্যন্ত যাওয়াটা আটকায় রেখে দিচ্ছে। তাহলে উনি কোন পর্যায়ে আছেন? ডিফেন্স সেক্রেটারি তারা চারানা দাম দেয়, ডিফেন্স সেক্রেটারি তারা চারানা দাম দিচ্ছে। এই ফাইল সরানোর জন্য আগে প্রথম যায় হলো ইয়ার কাছে, কিনা যে কি বলে ওনার নাম, আরে আর্ম ফোর্সেস ডিভিশনের যিনি আছেন তার কাছে যায়, এবং তিনি খলিল সাহেবের সাথে কথা বলেন, আটকায় রেখে যায়। শেষ। একটি ফাইল এখন পর্যন্ত এই সেনাপ্রধান বের করে আনতে পারে নাই। তার এত মানে বঞ্চিত অফিসাররা এত কিছু দাবি করছে, কিচ্ছু করতে পারে নাই। সে বঞ্চিত অফিসাররা কিন্তু এখন পর্যন্ত রিয়াক্ট করে নাই, করতে পারে যে কোনো সময় করতে। তাহলে ওনার ক্ষমতা এখন কোথায় নামাইছেন বলেন? এখন একটা তাকে সবাই পছন্দ করে, এটা নিয়ে কোনো সন্দেহ না। সব জেনারেল তার কাছে আসলে সব জেনারেল মনে করে যে ইনি একটা ঐক্যের প্রতীক। কিন্তু আমার কথা হচ্ছে, আপনি ক্যান্টনমেন্টের ভিতরে ঐক্যের প্রতীক হলেন, কিন্তু ক্যান্টনমেন্টের বাইরে আপনি বিড়াল হলেন কেন? আপনার একটা ফাইলও কেন ইয়ে করে না? এই পর্যন্ত কয়টা ট্যুর ওনার বাতিল করে দিচ্ছে? ওনার ট্যুরে অন্য একজনকেও পাঠাইছে, এমন ঘটনাও ঘটেছে। তাহলে ওনাকে বিড়াল বানাইছে, হয়তো স্যাক করতে পারে না রাষ্ট্রপতির কারণে, বাট ওনার স্যাক করার চেষ্টাও যে হয়েছে, এই কথাগুলো তো আসছিল বাজারে। হয়তো স্যাক করতে পারে না, কিন্তু ওনারে বিড়াল বানিয়ে ফেলছে। এখন সেনাবাহিনীর সেনাপ্রধান উনি আর সেই আমাদের মানে উনি বোধহয় বেঙ্গল রেজিমেন্টের যদি হতেন, তার রয়্যাল বেঙ্গল টাইগার ওনার প্রতীক। এখন রয়্যাল বেঙ্গল টাইগার আর উনি নাই, তবে উনি এখন পর্যন্ত সেনাবাহিনীতে বিশ্বাস করেন, আমি আপনাকে একদম নিশ্চিত করে বলতে পারি, এখন পর্যন্ত তাকে ঘিরেই ঐক্যটা এখনো টিকে আছে, এইটা সত্য। আর না হলে এখানে খুবই ইন্টারেস্টিং বিষয়, যার কোনো পাওয়ার নাই, সব পাওয়ার সিজ সরকারের সব বল থেকে। তিনি নিজেই কিন্তু এইসব নিজেই এই জন্য দায়ী। এই হাসনাতদের গায়ে হাত দিয়া যেদিন কথা বলছেন, সেদিন আপনার মনে আছে আমি বলছিলাম যে উনি কিন্তু নিজেকে ডিগ্রেডেড করে ফেলছেন পুরো পৃথিবীর কাছে। আঙ্গুল উঠে ওনার বিরুদ্ধে বক্তৃতা দিছে। ওনারা যখন ওই যে একটা পাগলা ব্যারিস্টার আছে না, যেটা বলছে যে ক্যান্টনমেন্ট গুড়ায় দিবে তাকে, তো ওনার ইজ্জত সেদিনই কিন্তু শেষ হয়েছে। এবং সেই যে ইজ্জত শেষ হয়েছে, এরপর আর উনি ওনার ইজ্জত মানে এই সরকারের কাছে ওনার মানে যোগ্যতা, ওই সরকারের জন্য একটা স্তম্ভ, এই জায়গা থেকে উনি সরে গেছেন, উনি সরায় দেওয়া হয়েছে, উনি সরে গেছেন নিজে থেকে, নিজের কর্মকাণ্ডেই নিজে সরে গেছেন। কিন্তু তারপরেও সেনাবাহিনীতে কিন্তু তাকে পছন্দ করে। এখন এই পছন্দের লোকটার হাত দিয়ে তার বাহিনীর অন্যরা যদি ক্ষতিগ্রস্ত হয় বা অপমানিত হয়, বা ধরেন রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে গিয়ে যদি বিচারের সম্মুখীন হয়, উনি বলছেন যে তার সেনা অফিসারদেরকে উনি ইয়ের মধ্যে দেখলে, কি বলে, ওই যে প্রিজন ব্যানে দেখলে ওনার খারাপ লাগে। তো উনি কি এই খারাপ লাগাটাকে এর কোনো প্রতিক্রিয়া দেখাইতে পারেন না, কারণ উনি নিজেকে খেলো বানিয়ে ফেলছেন। মানে পুরা বাংলাদেশে উনি সেনাবাহিনীতে উনি ক্ষমতাধর হতে পারেন, কিন্তু পুরো বাংলাদেশের কাছে, বাংলাদেশের যে গোষ্ঠীগুলো ক্ষমতা নিয়ন্ত্রণ করে, তাদের কাছে উনি খেলো হয়ে গেছেন। কারণ ওরা ধরেই নিচ্ছে যে এই জেনারেল কিছু করার ক্ষমতা নাই, সো এর কোনো কথা না শুনলে কিচ্ছু আসে যায় না। থ্যাংক ইউ।